14 আগস্ট 2004 ভারতবর্ষের স্বাধীনতা দিবসের আগের দিন বিচারক ফাঁসির সাজা শোনালেন এক ব্যক্তিকে। তার অপরাধ ধর্ষণ ও খুন। ঘটনার মূল সাক্ষী একটা হাতঘড়ি আর একজন লিফটম্যান, যিনি নিজেই অত্যন্ত বিভ্রান্ত। খুনে ব্যবহৃত অস্ত্র বা খুনির জামা কাপড়ে রক্তের দাগ কিছুই মেলেনি, তবু ফাঁসি হয়। আর ঘটনার 11 বছর পরে সামনে আসে এমন একটা জিনিস যা প্রশ্ন তুলে দেয় বিচার নিয়ে। মামলাটিও ক্রমশ জটিল থেকে জটিলতম হয়ে ওঠে। আজ কথা বলবো হেতাল পারেখের খুন নিয়ে। ঘটনার সময় সাধারণ খুন হিসেবে মনে হলেও পরে তার রহস্যে পরিণত হয়। 14 আগস্ট 2004 সবে ভোর হয়েছে কলকাতায়। 4:30 বাজতেই চঞ্চল হয়ে ওঠে আলিপুর সেন্ট্রাল জেল। কেউ কি পালিয়ে গেল, নাকি বড় কেউ ধরা পড়লো? এসব কিছুই নয়। আসলে 39 বছরের এক যুবককে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তখন। কাঁদতে কাঁদতে চিৎকার করছিল সে, আমি নির্দোষ, আমি নির্দোষ। বারবার একই কথা বলে যাচ্ছিল। ফাঁসির মঞ্চে তোলা হলো তাকে। কালো কাপড়ে ঢেকে দেওয়া হলো মুখ। ফাঁসুড়ে হাতলে একটা টান দিতেই কিছুক্ষণের মধ্যে সব শেষ। দড়ির ফাঁকে ঝুলে রইল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের নিথর দেহ। 14 বছর আগের এক মামলায় সাজা পেলেন তিনি। বিচার সম্পন্ন হল, কিন্তু সত্যি কি তাই? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কেউ যখন বারবার বলে যায় আমি নির্দোষ, আমি নির্দোষ, তখনও কি সে মিথ্যে বলে? যদি এমনটা হয় যে সত্যি বলছিল, যে অপরাধের সাজা সে পেল আসলে সে তা করেইনি। বহু প্রশ্নের না পাওয়া উত্তরের নাম, বহু অঙ্কের না মেলানো হিসেবের নাম ধনঞ্জয় চট্টোপাধ্যায়। 1990 এর 5ই মার্চ ফুটবল, ক্রিকেট, রকেট আড্ডা থেকে সংস্কৃতি চর্চায় ব্যস্ত কলকাতার ব্যস্ততম এলাকা ভবানীপুর। সেখানে আনন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায় থাকতেন পারেখ পরিবার। পরিবারের কর্তা নাগর দাস পারেখ ব্যবসায়ী। থাকতেন তাঁর স্ত্রী যশোমতী পারেখ, ছেলে ভবেশ, আর একটা স্কুলে পড়া মিষ্টি মেয়ে হেতাল। লেখাপড়ায় ভালো, মিষ্টি স্বভাবের মেয়েটা ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ সবার প্রিয় ছিল। ওই দিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরে হেতাল। মায়ের সঙ্গে গল্প গাছা, খাওয়া দাওয়া হয় প্রতিদিনের মতো। 5:30 নাগাদ যশোমতী রওনা দেন মন্দিরে, যেখানে তিনি প্রায়ই যেতেন। হেতাল বাড়িতে থাকে একা। ঘন্টা খানেকের মধ্যেই মন্দির থেকে ফিরে আসেন যশোমতী। ফ্ল্যাটের সামনে গিয়ে বেল বাজান। 1 বার, 2 বার, 3 বার। হেতাল দরজা খোলে না। জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করেন তিনি, হেতাল, হেতাল, হেতু। কোনো সাড়া নেই ভেতর থেকে। হলোটা কি? মেয়েটা ঘুমিয়ে পড়লো নাকি? এতবার বেলের শব্দ, দরজা ধাক্কা, কিছুই শুনতে পাচ্ছে না। এবার চিন্তা হতে থাকে মায়ের। আশপাশের ফ্ল্যাটে বেল বাজান তিনি। উত্তেজনায় ঘেমে গিয়েছেন, বারবার মুখ মুছছেন শাড়ির আঁচলে। আওয়াজ শুনে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। দরজা ভাঙা হয়। সবাই হতভম্ব, বিহ্বল। এ কি দেখছেন তারা? ড্রয়িং রুম থেকে শোয়ার ঘরে যাওয়ার রাস্তায় পড়ে রয়েছে হেতাল, রক্তাক্ত। রক্ত গড়িয়ে যাচ্ছে মেঝে দিয়ে, জামা কাপড় অবিন্যস্ত, গোপনাঙ্গ অনেকটাই উন্নত। চোখ সরিয়ে নেন প্রতিবেশীরা। যশোমতী এক দৃষ্টে চেয়ে রয়েছেন মেয়ের দিকে। কিছুক্ষণ আগেই তো স্কুলের গল্প বলছিল, হাসছিল, এর মধ্যে কি এমন হলো? কে করলো মেয়েটার এমন হাল? কয়েকজন ডাক্তার ডাকতে ছুটে যান। মায়ের তো তর সইছিল না, নিজেই মেয়েকে কোলে তুলে লিফটের দিকে এগিয়ে যান। লিফট নিচে নামতে নামতেই এসে যান চিকিৎসক। হেতালকে দেখে পরীক্ষা করে তিনি জানান মেয়েটা আর নেই। লিফট থেকে বেরোনোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন যশোমতী। ওইভাবেই হেতালের দেহ কোলে বসে থাকেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ভবেশ আসে। আরো কিছুক্ষণ পরে ফেরেন নাগর দাস। কারো মুখে কোনো কথা নেই। ভবানীপুরের মতো জায়গায় দিনে দুপুরে বাড়িতে ঢুকে একটা মেয়েকে মেরে যাওয়া কি
এতই সজা, কেউ দেখলো না, শুনতে পেল না কিছু? হেতাল ওই অবস্থাতেই বা পড়েছিল কেন? তাহলে কি শুধু খুন নয়, খুনকে শারীরিক নির্যাতনও করা হয়েছে? পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ আসে, তখন বেশ রাত। হেতালের মা এবং প্রতিবেশীরা সন্ধ্যে 6:30টার আশেপাশে মেয়েটাকে উদ্ধার করেন। পুলিশের কাছে খবর যায় প্রায় রাত 9টায়। এত দেরি কেন? 90-এর দশকে অবশ্য হাতে হাতে মোবাইল ফোন ছিল না, সব বাড়িতে ল্যান্ড ফোনও ছিল না, ফলে খবর দিতে দেরি হওয়াটা খুব অস্বাভাবিক নয়। আর সেই সময় মেয়ের ওই অবস্থা দেখে প্রাথমিক ধাক্কাটা সামলাতেই হয়তো এত সময় লেগে গিয়েছিল যে পুলিশকে ফোন করার কথা মনেই হয়নি কারো। যাই হোক, সেই সময় এই ব্যাপারটায় বিশেষ গুরুত্ব কেউ দেয়নি, কিন্তু ঘটনা যত এগোয় একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই দিন খবর পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমেই হেতেল স্কুল থেকে ফেরার পরের সময় থেকে ঘটনাক্রম সাজাতে শুরু করে পুলিশ। হেতেল স্কুল থেকে ফেরার ঘন্টাখানেক বাদে তার মা মন্দিরের জন্য রওনা দেন, ফিরেও আসেন আধ ঘন্টার মধ্যে। এই মাঝের আধ ঘন্টাতেই কি সব ঘটে গেল? এতটাই অ্যাপার্টমেন্টে এসে নির্দিষ্ট ফ্ল্যাটে ঢুকে পড়ে এই ঘটনাটা ঘটালো? তদন্ত করতে থাকে পুলিশ। মেয়েটাকে না জানি কত অত্যাচার সইতে হয়েছে এই খুনের আগে, তারপরে তার প্রাণটাই চলে গেল। পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রতিবেশীদের, কিন্তু কেউ কোনো আওয়াজ, ধস্তাধস্তি, চিৎকার কিছুই শোনেনি। পুলিশ বারবার জিজ্ঞাসা করে, তাতেও কোনো সূত্র মেলেনি। ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা, কিন্তু খুব একটা লাভ হয় না। আসলে 6টা নাগাদ হেতালের দেহ উদ্ধার হয়, আর 3 ঘন্টা পরে খবর যায় পুলিশে। ততক্ষণে ওই বাড়িতে আত্মীয়, পরিজন, পরিচিত বহু লোক আসা যাওয়া করেছেন, নানা জিনিসে হাত দিয়েছেন। তাদের চলাফেরায় হয়তো অনেক সূত্র এদিক ওদিকও হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে সব প্রমাণ। তবুও হাল ছাড়ে না পুলিশ, ফলও মেলে। 3টে এমন জিনিস উদ্ধার হয় ঘটনাস্থল থেকে যা মোড় ঘুরিয়ে দেয় তদন্তের। 1, হেতালের ছেঁড়া ফাটা অন্তর্বাস আর তাতে রক্তের সঙ্গে লেগে থাকা মাটি। 2, একটি শার্টের ঘিয়ে রঙের বোতাম। আর 3, কোন নেকলেসের চেনের কিছুটা ভাঙা অংশ। এই 3টে জিনিসই হয়তো অপরাধীর কাছে পৌঁছে দিতে পারে পুলিশকে। আরো তল্লাশি চলে, কিন্তু বাড়িতে আর সব কিছু স্বাভাবিক। কোনো কিছু চুরি গিয়েছে কিনা, লুটপাট চলেছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে পুলিশ, কিন্তু সবকিছু নির্দিষ্ট জায়গায় ছিল। পুলিশ বুঝতে পারে এই ঘটনা তাদের রাতের ঘুম কেড়ে নেবে। ভবানীপুরের মতো জায়গায় বিকেল বেলায় মারধর, অত্যাচার করে একটা মেয়েকে খুন করা একটু সোজা ব্যাপার নয়। তার উপর ক্ষমতাবান বিত্তশালী পরিবার, উপর মহল, প্রশাসনিক স্তরেও চাপ আসতে শুরু করে। পুলিশ আবার ওই অ্যাপার্টমেন্টের সমস্ত বাসিন্দা, কর্মচারী, পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। বিকেল বেলায় সাধারণভাবে অনেক বাচ্চা খেলতে যায়, বাড়িতে টিভি চলে বা রান্না বান্না হয়, অর্থাৎ জেগেই থাকেন মানুষ। অথচ অত বড় একটা ঘটনার কোনো সাক্ষী নেই, কোনো সূত্র নেই। তা কি করে হয়? এর মধ্যেই একটা জিনিস পুলিশের নজরে আসে। ওই অ্যাপার্টমেন্টের এক নিরাপত্তা রক্ষী বেপাত্তা। তিনি আর কেউ নন, ধনঞ্জয় চট্টোপাধ্যায়। এরপরেই এমন কিছু তথ্য প্রমাণ পুলিশের কাছে আসতে থাকে যাতে এই মামলার অন্যতম সন্দেহভাজন হয়ে ওঠে ধনঞ্জয়। বলা ভালো, মামলার একমাত্র সন্দেহভাজন। ধনঞ্জয়ের সম্পর্কে আরো খোঁজ খবর নিতে শুরু করে পুলিশ। পারেখ পরিবারের সঙ্গে তার কি আর কোনো যোগসূত্র আছে? যশোমতী পুলিশকে দেন এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েক সপ্তাহ ধরে নাকি তার মেয়েকে বিরক্ত করছিল ধনঞ্জয়। নানা ছুতোয় কথা বলার চেষ্টা, ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়ার প্রস্তাব দিত। সম্প্রতি হেতালের বাবা বিষয়টি জানতে পারেন। অ্যাপার্টমেন্টের আরো কয়েকজনকে ডেকে নিয়ে গিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে ওই নিরাপত্তা রক্ষী সরবরাহকারী সংস্থায় অভিযোগ করেন তিনি। তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, ধনঞ্জয়কে সরিয়ে দেওয়া হয় অন্যত্র। কিন্তু ওই দিন ধনঞ্জয়
আর নতুন জায়গায় কাজে যায়নি। সে এসেছিল আনন্দ অ্যাপার্টমেন্টেই। অন্য রক্ষীদের জিজ্ঞাসাবাদে আরো কিছু তথ্য উঠে আসে। দশরথ নামে আরো এক রক্ষী ছিল ওই অ্যাপার্টমেন্টে। তিনি পুলিশকে জানান 5ই মার্চ বিকেলে ধনঞ্জয় এসেছিল সেখানে। লিফটম্যানও দেখেছিলেন ধনঞ্জয়কে। কিছুক্ষণের মধ্যেই দশরথের কাছে আসেন সুপারভাইজার। তিনি ধনঞ্জয়ের খোঁজ করেন। দশরথ জানায় ধনঞ্জয় 3A তে গিয়েছে। অবাক হয়ে যান সুপারভাইজার, নতুন জায়গায় কাজে না গিয়ে সে এখানে কেন? দশরথ ফোন করতে থাকে 3A ফ্ল্যাটে। বারবার ফোন বেজে যায়, কেউ ধরে না। সুপারভাইজার বাইরে গিয়ে ওই ফ্ল্যাটের দিকে তাকাতেই দেখতে পান ধনঞ্জয়কে। 3A তেই বারান্দায় দাঁড়িয়ে ছিল সে। সুপারভাইজার তাকে নিচে নামতে বলেন। তাকে দেখেই যেন লুকিয়ে পড়ে ধনঞ্জয়, কিন্তু ততক্ষণে সুপারভাইজারের সঙ্গে তার চোখে চোখ পড়ে গিয়েছে। ধনঞ্জয় নেমে আসে। এতক্ষণের অত্যন্ত জটিল মামলাটার যেন জট খুলে যাচ্ছিল নিজে থেকেই। এক গার্ড একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল। মেয়েটার বাড়ির লোক তার সম্পর্কে অভিযোগ করে। চাকরি চলে যায় ওই গার্ডের। প্রতিশোধ নিতে ফিরে আসে সে। তারপরে খুন করে মেয়েটিকে। এইভাবেই খুনের মোটিভ পেয়ে গিয়েছিল পুলিশ। তাছাড়া ধনঞ্জয়ের থেকে ওই ফ্ল্যাটটা আর কে ভালো চেনে, কে কোন তলায় থাকে, কখন ঢোকে, কখন বেরোয়, সব জানা ছিল তার। সব হিসেব করেই হয়তোবা হামলা করেছিল সেদিন। ধনঞ্জয়ের খোঁজ শুরু করে পুলিশ। তার বাড়িতে যাওয়া হয়, কিন্তু সে সেখানে নেই। এজেন্সির কাছেও কোনো খবর ছিল না। বরং এজেন্সি জানায় যে 5 দিন ধনঞ্জয় কাজ করেছে তার মাইনেও নিতে আসেনি। ছবি বিবরণ দিয়ে সর্বত্র খোঁজ করতে থাকে পুলিশ। সব থানায় খবর দেওয়া হয়, কিন্তু কোথাও তার হদিশ নেই। কোথায় গায়েব হয়ে গেল সে? এর মধ্যেই হেতলের মা পুলিশকে আরেকটি তথ্য জানান। হেতলের একটি হাত ঘড়ি, যেটা সে সবসময় পরতো, সেটা পাওয়া যাচ্ছিল না। প্রথমে অত গুরুত্বপূর্ণ মনে না হলেও এই হাত ঘড়ি পরে বড় সূত্র হয়ে ওঠে। দেখতে দেখতে 7 দিন পার। এখনো ধনঞ্জয়ের কোনো খবর নেই। সমস্ত বর্ডার এলাকা, শহর, গ্রাম তন্ন তন্ন করে খোঁজে পুলিশ। শেষমেশ খবর আসে বাঁকুড়ার গ্রামের বাড়িতেই লুকিয়ে রয়েছে সে। 12ই মে 1990 বিশাল দল নিয়ে ওই গ্রামে হাজির হয় পুলিশ। ঘিরে ফেলা হয় পুরো বাড়ি। ভিড় জমে যায় এলাকায়। কি করেছে এই বাড়ির ছেলেটা? প্রতিবেশীদের ফিসফাস চলতে থাকে। পুলিশ বাড়ির ভেতরে ঢুকে টানতে টানতে বার করে আনে ধনঞ্জয়কে। হাত কড়া পরিয়ে ভ্যানে তোলা হয়। কোনো প্রমাণ চিহ্ন কি নেই বাড়িতে? খুঁজতে থাকে পুলিশ। একটা হাত ঘড়ি মেলে। সেই ঘড়ি যা হেতল সব সময় পরে থাকতো। আর তার মায়ের বয়ান অনুযায়ী ঘটনার দিন থেকেই ঘড়িটার খোঁজ মিলছিল না। ধনঞ্জয়ের অবশ্য এসব তথ্য প্রমাণে কান নেই। পুলিশ তাকে কলকাতায় নিয়ে আসে। জেরা করা শুরু হয়। ধনঞ্জয়ের মুখে একটাই কথা, স্যার আমি নির্দোষ। বারবার একই কথা বলতে থাকে সে। ফাঁকির দিন যে কথাটা বারবার বলছিল সে, সেই একই কথা। পুলিশের যে কর্তা, যে আধিকারিকই আসুক না কেন, সব প্রশ্নের উত্তরে ধনঞ্জয়ের জবাব একটাই, আমি কিছু করিনি। তবে পুলিশও হাল ছাড়ার পাত্র নয়। প্রশ্ন করতে করতে আর এক গল্প শোনায় সে। ধনঞ্জয় জানায় ওই দিন আনন্দ অ্যাপার্টমেন্টে গিয়েছিল সে। সেখান থেকে বেরিয়ে একটা সিনেমা দেখতে যায়। তারপরে কিছু জিনিসপত্র, ফল কিনে বাড়ি ফিরে আসে। পুলিশ মনে করে ধনঞ্জয় মিথ্যে কথা বলছে। হঠাৎ এলোই বা কেন, সিনেমা দেখতে গেলই বা কেন, সঙ্গে কে ছিল, কোনো উত্তরই মিলছে না। ধনঞ্জয়ের বাড়িতে আবারও তল্লাশি চালানো হয়। পুরনো খবরের কাগজে মোড়া এক সেট শার্ট আর প্যান্ট মেলে। সেগুলি ফরেন্সিকে পাঠানো হয়। রিপোর্টে জানানো হয় শার্টটার 3 নম্বর বোতামটা ভেঙে গিয়েছিল কিছুদিন আগে, তারপরে সেটি জোড়া হয়। কিন্তু সেলাইয়ের সুতোটা আলাদা। 2 এ 2 4 করে পুলিশ। এই বোতামটাই কি মিলেছিল হেতলের খুনের দিন ঘটনাস্থল থেকে? খুন, মোটিভ, সাক্ষী, অপরাধী সব সাজিয়ে ফেলে পুলিশ।
মামলা কোর্টে ওঠে, পারেখ পরিবার বিচারের আশায় আদালতে হাজির হয়। পুলিশ জানায় হেতেলকে উত্ত্যক্ত করত ধনঞ্জয়। তা নিয়ে অভিযোগ ওঠায় চাকরি হারায় সে। সেই রাত থেকেই ওই দিন হাজির হয় পারেখদের ফ্ল্যাটে। হেতল দরজা খুলে দিতেই ঝাঁপিয়ে পড়ে সে। ধস্তাধস্তি হয়। হেতল প্রাণ বাঁচাতে ছুটে বেড়ায় বাড়িতে, কিন্তু স্কুলে পড়া একটা বাচ্চা মেয়ের কতই বা ক্ষমতা। ঘরে ঢুকে হেতলকে ধর্ষণ, তারপরে খুন করা হয়। ধস্তাধস্তির প্রমাণ হিসেবে কোনোভাবে ওই বোতাম আর চেনের অংশ রয়ে যায় ঘরে। পুরো ঘটনা জলের মতো স্পষ্ট। খুনের কারণ থেকে উদ্দেশ্য কিছু বুঝতেই বাকি নেই কারো। এই মামলায় আর কোনো সাক্ষী তেমন ছিল না, সবটাই পারিপার্শ্বিক প্রমাণ নির্ভর। এই ধরনের মামলায় পুরো ঘটনাক্রম প্রমাণ করতে হয়, এমন ভাবে সাজাতে হয় ঘটনা যাতে কোনো সময়ের ফাঁক না থাকে। পুলিশ সেইভাবেই সবটা পেশ করে আদালতে। প্রথম, খুনের মোটিভ, চাকরি হারানো একটা মেয়ের কাছ থেকে না শুনতে না পারা, অপমান সহ্য করতে না পারা। আর দুই, অপরাধ বোধ। ধনঞ্জয় যেভাবে পালিয়েছিল, ধরা পড়ে যাওয়ার ভয় না থাকলে মানুষ ওইভাবে পালাতে পারে না। 5 দিনের মাইনেও নেয়নি সে। অথচ ধনঞ্জয়ের যা পারিবারিক আর্থিক অবস্থা, তাতে 5 দিনের মাইনে খুব একটা কম টাকা নয়। আর 3, সাক্ষী। পুলিশ আদালতে পেশ করে ওই অ্যাপার্টমেন্টের লিফটম্যানকে। তিনি জানান ওই দিন ধনঞ্জয়কে 3 তলায় নামিয়েছিলেন তিনি। সাক্ষ্য দেয় আরেক গার্ড দশরথ। তিনি জানান ওই দিন ধনঞ্জয় গল্প করতে করতে তাকে বলেছিল 3A ফ্ল্যাটে যাবে সে, একটা ফোন করতে হবে ওখান থেকে। আবার ওই সুপারভাইজারও 3A ফ্ল্যাটের বারান্দাতেই দেখেছিল তাকে। আস্তে আস্তে জালে জড়াতে শুরু করে ধনঞ্জয়। সমস্ত তথ্য প্রমাণ তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সবাই ওকেই খুনি বলে ধরে নেয়। ভুল হলো শুধু খুন নয়, হেতেলকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল। আরো বড় অপরাধ। একটা কিশোরী, স্কুলে পড়া মেয়ে বাড়ি ফিরল। কত গল্প কথা হলো মায়ের সঙ্গে। মা বাড়ির বাইরে যেতেই আধ ঘন্টার মধ্যে সব শেষ। মারধর, নির্যাতন, ধর্ষণ, পরে এই আধ ঘন্টায় আরো না জানি কি কি সইতে হয়েছিল তাকে। আদালতে সেই ডাক্তারকে সাক্ষ্য দিতে আনা হয়, যিনি হেতেলের ময়না তদন্ত করেছিলেন। তিনি জানান মৃতার দেহের মধ্যে মিলেছিল বীর্য, যৌনাঙ্গে আঘাত ছিল। সবাই ধরে নেয় ধনঞ্জয় করেছিল এসব। এবার ধনঞ্জয়ের উত্তর দেওয়ার পালা, আত্মপক্ষ সমর্থনের পালা। ধনঞ্জয় বারবার বলছিল ওই দিন সিনেমা দেখতে গিয়েছিল সে, তারপরে বাজারে যায়, ফল সবজি কেনাকাটা করে, সেখান থেকে এক আত্মীয়ের অনুষ্ঠানে যায়। দশরথ লিফটম্যান বারবার বলছিল ওকে ওপরে যেতে দেখেছে, কিন্তু 3A ফ্ল্যাটেই যে ও ঢুকেছিল তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই। ফলে কখনোই হলফ করে বলা যায় না যে ওই করেছে এসব। আবার এই যে সিনেমা দেখা, জিনিসপত্র কেনা, তারও কোনো প্রমাণ দিতে পারছিল না ধনঞ্জয়। পুলিশ উকিলরা প্রশ্নে প্রশ্নে জেরবার করে দিচ্ছিলেন, কিন্তু সিনেমার টিকিট বা যেখান থেকে জিনিস কিনেছিল তাদের সাক্ষ্য বয়ান কিছুরই হদিশ দিতে পারছিল না ধনঞ্জয়। ধনঞ্জয়ের উকিল প্রশ্ন তোলেন, একটা শার্টের ভাঙা বোতাম কি যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হয়? সত্যি তো, অন্য কারো জামার বোতামও তো হতে পারে। একরকম দেখতে বোতাম তো কত শার্টেরই হয়। আর এত বড় অপরাধ করতে যাচ্ছে যখন কেউ, সে কি পদে পদে প্রমাণ রাখতে রাখতে যায়? দশরথকে নির্দিষ্টভাবে বলে গিয়েছিল সে 3A ফ্ল্যাটে ফোন করতে যাচ্ছে, ছিঁড়ি দিয়ে না গিয়ে লিফটে উঠে যাতে সেখানেও দুটো লোক ওকে দেখতে পায়। খুন করতে গেলে কি মানুষ আসা যাওয়ার পথে এত সাক্ষী রাখে? আর ধনঞ্জয় যখন নিচে নেমে আসে বেরিয়ে যাওয়ার সময়, তার সঙ্গে দশরথ এবং সুপারভাইজারেরও দেখা হয়। উপরে এত কিছু হয়ে গেল, মেয়েটা রক্তাক্ত হয়ে মরে পড়ে রইল, অথচ ধনঞ্জয়ের জামা প্যান্টে রক্তের ছিটে ফোটা দাগও নেই। হেতেল কি একটুও নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি? নখের আঁচড়, দাঁতের দাগ, তার শরীরের রক্ত কিছুই লাগেনি ধনঞ্জয়ের জামায়? নাকি দশরথ বা সুপারভাইজার বিষয়টা খেয়াল করেনি? কিন্তু সেটা কি সম্ভব? জামা কাপড় অবিন্যস্ত থাকলে, কোনো দাগ বা রক্ত লেগে থাকলে তা চোখে পড়বে না? আর খুনের অস্ত্র, সেটা কোথায়? ছুরি, কাটারি, লাঠি কিছু দিয়ে তো মারা হয়েছিল মেয়েটাকে।
কোথায় গেল সেটা? ওই ফ্ল্যাটে কোনো অস্ত্র মেলেনি। ধনঞ্জয়ের গ্রামের বাড়ি কলকাতায় যেখানে সে থাকতো সেখানেও কিছু পায়নি পুলিশ। আরো একটা জিনিস ছিল যেটা দিয়ে নির্দিষ্টভাবে অপরাধীকে ধরা যেত, সেটা হলো বীর্য। হেতালের শরীরে যে বীর্য মিলেছিল তার ডিএনএ পরীক্ষা করা গেলেই স্পষ্ট হয়ে যেত যে কে করেছে। 90-এর দশকে ভারতবর্ষে ডিএনএ পরীক্ষা করার ব্যবস্থা ছিল, এখনকার মতো সহজ না হলেও প্রয়োজনে তা করা যেত, তবে বেশ খরচ সাপেক্ষ ছিল ব্যাপারটা। ওই সময় অন্য একটি মামলায় পিতৃত্ব যাচাই করার জন্য ডিএনএ পরীক্ষা করা হয়, ফলে বিষয়টি পরিচিতই ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে হেতাল পারেকের মামলায় ডিএনএ টেস্টটা করাই হয়নি। কার বীর্য না জেনেই ধনঞ্জয়ের উপরে চাপিয়ে দেওয়া হলো সেই দায়? কেন? আইনজীবীদের দাবি ছিল হেতালকে ধনঞ্জয় উত্ত্যক্ত করেছিল তার প্রমাণ আছে, সেই কারণেই হয়তো ধরে নেওয়া যায় যে সেই সুযোগ পেয়েই কাণ্ডটি করেছে। দুপক্ষের বয়ান শুনে সমস্ত প্রমাণ দেখে আদালত ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করে। অগস্ট 1991-এ ফাঁসির সাজা শোনানো হয় তাকে। সবাই হাঁপ ছেড়ে বাঁচে এই ভেবে যে অবশেষে বিচার পেল হেতাল। যার উপরে ভার ছিল গোটা অ্যাপার্টমেন্টের সুরক্ষার, সেই কিনা সবচেয়ে বর্বর ঘটনাটি ঘটিয়ে ফেলল। বিচারক মামলাটিকে বিরলতম আখ্যা দেন। উচ্চ আদালতে আপিল হয়। কলকাতা হাইকোর্ট অবশ্য সেশন কোর্টের রায় বজায় রাখে। ধনঞ্জয়ের উকিল সুপ্রিম কোর্টে আবেদন করেন পুরো মামলা নতুন ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারপরেও সাজা একই থাকে। ধনঞ্জয়ের কাছে এবার একটাই রাস্তা খোলা ছিল, দয়া ভিক্ষা করা। জানুয়ারি 1994 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপালের কাছে প্রাণ ভিক্ষা করে আর্জি জানায় ধনঞ্জয়। তা নামঞ্জুর হয়। এবার রাষ্ট্রপতির কাছে, সেখানেও ফাঁসির সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়নি ধনঞ্জয়কে। আইনি মারপ্যাচে আর একটা রাস্তা বার করেন ধনঞ্জয়ের উকিল। সুপ্রিম কোর্টের রায়ের সাপেক্ষে নতুন ভাবে তদন্ত চেয়ে রিট পিটিশন দায়ের করা হয়। ফাঁসির সাজায় স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট, কিন্তু পরবর্তী ধাপ আর হয় না। কপালের ফের, মার্চ 1994 থেকে 2003 পর্যন্ত ফাইল দলিল দস্তাবেজের তলায় চাপা পড়ে থেকে যায় ওই রিট পিটিশন। কলকাতার আলিপুর জেলে জীবন মৃত্যুর দোলাচলে দুলতে থাকে ধনঞ্জয়। অপেক্ষা করতে থাকে কি আছে সামনে, জীবন না মৃত্যু। ততদিন প্রায় 10 বছর জেল খাটা হয়ে গিয়েছে। হঠাৎ একদিন সুপ্রিম কোর্টের নজরে আসে সেই রিট পিটিশন। এতদিন পরে আবার নাড়াঘাটা হয়। ফাঁসির সাজা থেকে স্থগিতাদেশ সরিয়ে নেওয়া হয়। আর বাঁচার পথ নেই। 25শে জুন 2004 ধনঞ্জয়ের ফাঁসির দিন ঠিক হয়। খবরের শিরোনামে আসে ধনঞ্জয়। নাগরিক সমাজ দুভাগ হয়ে যায়। রাস্তায় আন্দোলন, মিছিল চলে ধনঞ্জয়কে নিয়ে। এক পক্ষের বক্তব্য ছিল এতদিন জেল খাটা মানে সাজা পেয়ে গিয়েছে সে, আর ফাঁসি দেওয়ার দরকার আছে কি? আরেক দলের বক্তব্য ছিল দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধরনের অপরাধ কমবে না। রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছেও ফাঁসি রদ করার আবেদন পৌঁছায়, কিন্তু তিনিও তা নামঞ্জুর করে দেন। নতুন করে ফাঁসির দিন ঠিক হয় 14 অগস্ট 2004। ধনঞ্জয়ের 39তম জন্মদিনের দিনই তার প্রাণ নিয়ে নেওয়ার ফরমান আসে। আলিপুর জেলের সেই সময় সুপার জানান, ফাঁসির আগের রাতেও একেবারে শান্ত স্থির ছিল ধনঞ্জয়। সে প্রার্থনা করে, পরিবারকে চিঠি লেখে, কিন্তু মৃত্যুর কয়েক ঘন্টা আগেও নিজের বয়ান থেকে সে সরেনি। একটাই কথা লেগেছিল মুখে, আমি নির্দোষ। পরের দিন ভোর স্নান সেরে কয়েদির পোশাকে ধনঞ্জয় হাজির হয় ফাঁসি মঞ্চে। এতদিন জেলে থেকে ওটাই ওর ঘর বাড়ি হয়ে গিয়েছিল। জেলের কারো ওর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। অপরাধী হলেও যে মানুষটাকে 24 ঘন্টা হাঁটতে, চলতে, কথা বলতে দেখা যাচ্ছে, তাকে আর দেখতে পাওয়া যাবে না, এটা মানতে পারছিলেন না অনেকেই।
যে ফাঁসুড়ে ধনঞ্জয়কে ফাঁকি দেন তিনি সেই নাটা মল্লিকও চাকরি ছেড়ে দেন ওই ঘটনার পরে। ফাঁসি হয়, বিচার মেলে, কিন্তু সব প্রশ্নের উত্তরও কি মিলেছিল? ধনঞ্জয়ের ফাঁসির বহু বছর পরেও এই ঘটনা নিয়ে আলোচনা চলেছিল কলকাতায়। 2015 সালে আবার ধনঞ্জয়কে নিয়ে চর্চা শুরু হয়। কলকাতার একটি নামী ইনস্টিটিউটের 3 অধ্যাপক একাডেমিক দিক থেকে পুরো ঘটনাটি বিশ্লেষণ করেন, তদন্ত করেন, খতিয়ে দেখেন সমস্ত নথি। একটি রিপোর্টও পেশ করেন তারা। দেশের 3টি আদালত যাকে ফাঁসির সাজা শুনিয়েছিল সেই ঘটনার তদন্ত যে ঠিকভাবে হয়নি তা চোখে আঙুল দিয়ে দেখান তারা। ঘটনার দিন বিকেল 5:20 নাগাদ হেতালের মা মন্দিরে যান। 6টা বাজতেই ফিরে আসেন তিনি। মাঝের এই 40 মিনিটেই যা হওয়ার হয়েছিল। ওই 3 অধ্যাপক ফরেন্সিক রিপোর্টের একটা তথ্য তুলে ধরেন, যেখানে লেখা রয়েছে হেতালের পেটে পুরোপুরি হজম না হওয়া খাবারের অংশ পাওয়া গিয়েছিল, যার অর্থ খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই সে মারা যায়। তাহলে আধ ঘন্টার মধ্যে পুরোপুরি পেট ভরে খাবার খেলো মেয়েটা, তারপরে মারধর হলো তার, ধর্ষণ, খুন করে বাড়ি বন্ধ করে বেরিয়ে গেল অপরাধী। সব এত দ্রুত হয়ে গেল? খুব একটা বিশ্বাসযোগ্য শোনাচ্ছে কি বিষয়টা? ওই সুপারভাইজার বলেছিল 3A ফ্ল্যাটের বারান্দায় ধনঞ্জয়কে দাঁড়িয়ে থাকতে দেখেছে সে, কিন্তু পুরো বাড়িটার অবস্থান বিচার করে দেখা যায় বিল্ডিংটা এমন ভাবে তৈরি যে নিচ থেকে 3A ফ্ল্যাটের বারান্দা দেখাই যায় না। ফলে বোঝা সম্ভব নয় আদৌ সেখানে কেউ ছিল কিনা। তাহলে কাকে দেখেছিল সুপারভাইজার, নাকি অন্য কোনো ফ্ল্যাটের বারান্দায় নজর গিয়েছিল তার? পুলিশ একবারও যাচাই করলো না বিষয়টা। আর একটা প্রমাণ সেই বোতাম। হেতালের দেহ উদ্ধার হওয়ার পরে ওর মা ছুটে বেরিয়েছিলেন এ ঘর থেকে ও ঘর। দেহ লিফটে করে নিচে নিয়ে যাওয়া হয়, আবার ফিরে আসা হয় ঘরে। যতক্ষণে পুলিশ আসে ততক্ষণে বহু লোক আসা যাওয়া করেছেন ওই ঘরে। ফলে ওই বোতাম যে ধনঞ্জয়েরই তা কি করে নিশ্চিত করে বলা যায়? কিন্তু ঘটনা হলো এই কোনো প্রশ্নই পুলিশের দিক থেকে আসেনি। পুলিশ দাবি করে ওই রাতে ধনঞ্জয় শহর ছেড়ে পালিয়েছিল, কিন্তু ধনঞ্জয় শুধু একা নয়, এই ফ্ল্যাটের আরো একজনও পালিয়েছিল সেই রাতে। তিনি হলেন হেতালদের পাশের ফ্ল্যাটের গৃহ সহায়ক গৌরাঙ্গ। জানা যায় ওই রাতে ধনঞ্জয়ের মতো তিনিও ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু পুলিশ একেবারেই সেদিকে নজর দেননি। আসলে ধনঞ্জয় ছাড়া আর কাউকে নিয়ে ভাবতেই চাননি তদন্তকারীরা। একটু তলিয়ে ভাবলেই মনে হবে একটা বোতাম বা হাত ঘড়ি কি যথেষ্ট খুনের প্রমাণ হিসেবে গণ্য হয়? বোতামটা অন্য কারো তো হতে পারে, একই মডেলের, একই রকম দেখতে হাত ঘড়িও তো একাধিক থাকতে পারে। এমনকি যদি ধরেও নেওয়া হয় যে ধনঞ্জয় ওই হাত ঘড়িটা চুরি করেছে, তাহলেও তো এটা প্রমাণ হয় না যে ও হেতালকে খুন করেছে। তাহলে কি প্রমাণ প্লান্ট করা? পুলিশের পক্ষে সেটাও কি অসম্ভব? পরবর্তীতে যখন 2 শিক্ষক ধনঞ্জয়ের ঘটনা নিয়ে বিশদে বিশ্লেষণ করেন, দেখা যায় পুলিশের জেরা আদালতের বয়ান মিলিয়ে লিফটম্যানের কথাতেও কিছু অসঙ্গতি রয়েছে। প্রতিবার নির্দিষ্ট করে সময় বিবরণ দিতে পারেনি সে, কিন্তু পুলিশ এই ফাঁকগুলোকে সেভাবে আমলই দেয়নি। ধনঞ্জয়ের বিরুদ্ধে হেতালকে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল, সেটাই সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে তার অপরাধী হওয়ার। আরেকটা জিনিস খেয়াল করার মতন, 90-এর দশকে একটা অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষীকে কাজ থেকে ছাড়ানো হয়েছে লিখিত চিঠি দিয়ে, এটা খুব স্বাভাবিক নয়। যেখানে মুখের কথা এই ধরনের চাকরি শুরু করাবার ছেড়ে দেওয়ার একটা দস্তুর ছিল, সেখানে একেবারে লিখিতভাবে দিন তারিখ উল্লেখ করে চিঠি দেওয়া খুব একটা চেনা গত নয়। বিশ্লেষকরা মনে করেন ধনঞ্জয়ের বিরুদ্ধে প্রমাণ পাকাপোক্ত করতে হয়তো পরে ওই চিঠি তৈরি করা হয়েছিল। আসলে টাকার খেলা, ক্ষমতার খেলায় তো সর্বত্রই কাজ করে। হেতালের মৃত্যু খুবই নৃশংস, একেবারেই মানা যায় না, কিন্তু খুনের আগে যে ধর্ষণের কথা বলা হচ্ছে তা ধর্ষণ না ঐচ্ছিক যৌন সম্পর্ক, তা নিয়েও প্রশ্ন রয়েছে। আর এত বড় মামলা জানিয়ে সারা দেশ তোলপাড় হয়, সেই মামলার ডিএনএ পরীক্ষা করানো হলো না কেন?
অনেক জ্বর তো ওই একটা পরীক্ষার উত্তরেই মিটে যেত। কিন্তু পুলিশ, আদালত কোনো তরফেই জোর দেওয়া হয়নি ডিএনএ পরীক্ষায়। এখানেই প্রশ্ন ওঠে, কেন? কিছু কি চাপা দেওয়া হচ্ছিল? তাড়াতাড়ি কাউকে দোষী বলে দেগে দিয়ে চাপা দেওয়া হচ্ছিল তদন্তে? ঘটনার কিছুদিন পরে পারেখ পরিবার ব্যবসা গুটিয়ে কলকাতা থেকে চলেও যায়। সেটাই বা কেন? একটা রিপোর্ট ফাঁসির বহুদিন পরে আবারও পুরো ঘটনাটা নতুন ভাবে দেখতে বাধ্য করে। সমস্ত ছোটখাটো ঘটনা সাক্ষ্য বিকল্প ভাবনার পথ খুলে দেয়। যে মেয়েটা ভবিষ্যতে একটা সুন্দর জীবন পেতে পারত, বহু কিছু করতে পারত, তাকে চরম কষ্ট দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। কিন্তু কে করলো? সেই প্রশ্নটার উত্তর কি মিলল? নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম 21 শতাব্দীতে ঘটা প্রথম ফাঁসির আসামি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা। ফাঁসিতে মৃত ধনঞ্জয় হয় দোষী কিংবা হয়তো দোষী নয়। এরকম তো আমরা আকছার দেখেছি বা দেখছি, যেখানে প্রভাবশালী কোনো অপরাধীকে রক্ষা করতে ফাঁসানো হয়েছে কোনো গরিব মানুষকে। তার বয়ানের সেক্ষেত্রে কোনো মূল্যই নেই। এই নিয়ে তো আমরা কথা বলেছি রাঙ্গাবিল্লা মামলাতেও। কিন্তু আজ আমরা দেখব আরেকটা দিক, যেটা নিয়ে আলোচনা হয় না খুব বেশি। কথা বলবো বাঁকুড়ার ছাতনা জেলার কুলডিহির এক গরিব চাষী বংশীধর চ্যাটার্জি, যিনি মৃত্যুর শেষ দিন অবধি, যখন প্রায় সমস্ত বোধ শক্তি হারিয়েছেন, তখনও আওড়ে যেতেনি একই কথা, না এটা ঠিক নয়। কথা বলবো পূর্ণিমা চ্যাটার্জির, বিয়ের 8 মাস পরই যার স্বামী গ্রেপ্তার হয়। শেষ অবধি তিনি বলেন, আমার স্বামী নির্দোষ। বারবার আমার গা ছুঁয়ে বলেছে এ কাজ সে করেনি। ধনঞ্জয়ের বাবা, দাদা, মা, স্ত্রী সবাই শেষ দিন পর্যন্ত এই কথা বিশ্বাস করেছে, ধনঞ্জয় এই কাজ করেনি, এ কাজ সে করতে পারে না। বাবা চাষের সব জমি বেচে দিয়েছে, স্ত্রী বিক্রি করে দিয়েছে গায়ের শেষ গয়না অবধি। ধনঞ্জয়ের সুবিচারের আশায় শেষ দিন অবধি ভরসা রেখেছে আইনের উপর। উকিল টাকা খেয়ে কোর্টে সওয়াল করা বন্ধ করে দেওয়ার পরও, সমাজে কোণঠাসা হওয়ার পরও, ধনঞ্জয়ের ফাঁসির 2 বছরের মধ্যে মারা যায় তার বাবা, কিছু পর তার মাও। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে টিকে আছে পূর্ণিমা। যদি ধরে নিই পুরো ব্যাপারটাই সাজানো, তাহলে এই সাজানো মিথ্যে মামলায় শুধু ধনঞ্জয়ই শেষ হয়নি, শেষ হয়েছে একটা গোটা পরিবারও। শেষ হয়েছে আইনের ওপর আস্থা রাখা, শেষ হয়েছে কিছু মানুষের ভয় যে অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে। একটা হত্যার শাস্তি হিসেবে একই সঙ্গে আরো অনেক কিছুর হত্যা হয়ে গেল না? দস্তয়েভস্কি যাকে বলেছেন, টু কিল ফর মার্ডার ইজ অ্যান ইমমেজারেবলি গ্রেটার ইভিল দ্যান দি অ্যাকচুয়াল ক্রাইম ইটসেলফ। আজ এখানেই। জানান আপনার মতামত। দেখা হবে আবার অন্য কোনো পর্বে।